উর্দু সাহিত্য হচ্ছে নগর কেন্দ্রিক। আরবিতে নগরকে বলে মদিনা। আমরা যেটাকে মদিনা বলি সেটা আগের নাম হচ্ছে ইয়াসরিব। পরে নবীজির শানে এটার নাম রাখা হয় মদিনাতুন নবী, নবীর শহর। কেবলমাত্র এই পূর্ব বাংলায় যে উর্দু ভাষার চর্চা হয়েছে সেই উর্দু ভাষার চর্চাটা নগর কেন্দ্রিকতার বাইরে বের হয়ে এসে বাংলার যে ভাটি অঞ্চল বলেন সেই ভাটি অঞ্চলকে কেন্দ্র করে উর্দু ভাষা এবং সংস্কৃতির চর্চা হয়েছে। তার কিছুটা পাবেন যশোরের দিকে, কিছুটা পাবেন খুলনার দিকে, এর বাইরে সিলেটের দিকে। পূর্ব বাংলায় উর্দু সাহিত্য বা সংস্কৃতি চর্চার কেন্দ্রের কথা বলি তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদের এই অঞ্চল, এই কিশোরগঞ্জ, এই নেত্রকোনা অঞ্চল, এই ময়মনসিংহ অঞ্চল একটা বিশেষ গুরুত্ব দাবি করে। এবং সেটা এমন একটা গুরুত্ব যে গুরুত্বটা উর্দু সাহিত্য সংস্কৃতির সারা ভারতবর্ষের আর কোথাও এরকম কোনো নজির নেই। আপনারা আমাকে ডেকে এখানে আসলেও আমার নিজের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ভোরবেলা উঠে রওনা দিয়েছি, কিন্তু এখানে এতগুলো আগ্রহী মানুষকে দেখবার পর আমার মনে হলো যে এখানে আসাটা জরুরি। কারণ বাংলাদেশে সব কিছু সেন্ট্রালাইজ কেন্দ্রে গিয়ে জমা হয়। গুণী লোক যেহেতু কম, ফলে ঢাকায় সব ভালো মাপের জিনিসগুলো জমা হয়, কিন্তু চোর বাটপাড়ি একটু বেশি। ফলে ওটা এই কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করে সব কিছুকে। এবং ওইখানে গিয়ে যদি কেউ না পড়ে তাহলে তার কোনো মূল্য আর দেওয়া হয় না। এতদূর ছুটে এসে কথা বলা, আমরা জানি না যে কোন কথার আসলে কোথায় কোন অর্থ হবে। ওয়ার্ডসওয়ার্থের কবিতা ছিল অ্যারো অ্যান্ড দ্য সং। উনি বলছেন যে আমি একটা তীর ছুঁড়েছিলাম, তীরটা দূরে কোথায় গিয়ে হারিয়ে গেল আমি জানি না। আরে গান গেয়েছিলাম, সেই গানটা একসময় শেষ হয়ে যাওয়ার পর বাতাসে মিলিয়ে গেল। ভাবলাম বলে সব এখানেই শেষ। অনেক দিন পর আবার জঙ্গলের মধ্যে হাঁটতে গিয়ে দেখি ওই যে তীরটা ছুঁড়েছিলাম সেই তীর বহু দূরে একটা গাছের বুকে গিয়ে গেঁথে আছে। যে গান আমি গেয়েছিলাম, গান শেষ করে ভাবলাম যে গান শেষ। বহুদিন পর দেখি আমার এক বন্ধুর ঠোঁটে সেই গান গুনগুন করছে, তার হৃদয়ের মধ্যে গিয়ে সেই গান গেঁথে আছে। যে কথা আমরা বলি, যে গান আমরা গাই, আমরা জানি না তার প্রভাব কতদূর কোথায় গিয়ে পড়ে, আমরা জানি না। আপনারা পথের পাঁচালী পড়েছেন, তারপরে অপরাজিত, এবং সবার শেষে হচ্ছে যেটা বিভূতিভূষণ লিখে যেতে পারেননি, তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখে গিয়েছেন আরেকটা বই কাজল, অপুর ছেলে। ওই বইয়ের মধ্যে কাজল, তার মধ্যে কাজল নিজের বড় হওয়ার ঘটনা বর্ণনা করছেন, এবং সেখানে সে কোনো এক জায়গায় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সেই বিখ্যাত পংক্তিটা উল্লেখ করা আছে কাজল বইটার মধ্যে, উপন্যাসটার মধ্যে। কিতনা হ্যায় বদনসিব জফর দফনে কে লিয়ে দো গজ জমি ভি না মিল সকি কুয়ে ইয়ার মিল। সেই রেঙ্গুনে অসুস্থ অবস্থায় অশীতিপর মুঘল বাদশাহ ভাঙা একটা খাটিয়ার মধ্যে শুয়ে একটা হুকা টানছেন। তাকে কাগজ কলম দেওয়া হয় না, তিনি চুন লাগানো সাধারণ দেয়ালের গায়ে কয়লা দিয়ে লিখছেন জীবনের শেষ ইচ্ছা, কিতনা হ্যায় বদনসিব জফর দফনে কে লিয়ে দো গজ জমি ভি না মিল সকি কুয়ে ইয়ার মে। শেষ মুঘল সম্রাট লিখছেন কতটা হতভাগ্য জাফর। ভাবো তোমরা হে বন্ধুরা, যে প্রিয়র গলিতে, বন্ধুদের গলিতে যে দাফন হবে, কাফন হবে, কবর হবে তার, এর জন্য শেষ মুঘল সম্রাট 2 গজ জমি তার কপালে জুটল না। এই কবিতাটা কাজল বইটার মধ্যে লেখা আছে, উপন্যাসটার মধ্যে। আমিও পড়েছিলাম যখন আমি ক্লাস 7-এ পড়ি। তখন তো জানতাম না যে এই ছোট্ট একটা কবিতার লাইন, 2 লাইন পড়ে আমার মনের মধ্যে এই কবি সম্পর্কে, বাহাদুর শাহ জাফর সম্পর্কে এতটা আগ্রহ জাগবে। সে আগ্রহ শেষ পর্যন্ত আমাকে মির্জা গালিবের কাছে নিয়ে যাবে, সেখান থেকে নিয়ে যাবে আরও বড় বড় কবিদের কাছে, নিয়ে যাবে গল্পকার উপন্যাসিক সাদাত হাসান মান্টুর মতো যিনি আছেন তাদের কাছে। ফলে আমরা জানি না কোন কথা, কোন শব্দ কোথায় গিয়ে সেই বন্ধুর বুকে গেঁথে থাকা গানের মতো, তীর থেকে ছুঁড়ে দেয়া, ধনুক থেকে ছুঁড়ে দেওয়া তীরের মতো কোন বাগানের মধ্যে, কোন গাছের গায়ে গেঁথে যাবে আমরা জানি না। আজকে আমরা যে এতক্ষণ এতগুলো কথা বললাম, আমরা জানি না এখানে কার বুকে কোন কথাটা গেঁথে থাকবে সেই ছুঁড়ে দেওয়া তীরের মতো। ফলে এই যে এতদূর থেকে ছুটে আসা, এবং এই যে আপনারা প্রত্যেকেই প্রায় বললেন, অনেকেই বললেন এই যে এটা এর জন্য গুরুত্বপূর্ণ। ঢাকা শহরে একজনকেই ডাকা হবে, সে একজনই কথা বলবে। এখানে প্রত্যেকটা মানুষই বিশেষ, এবং প্রত্যেকটা মানুষ বিশেষ বলে এত দূর দূর থেকে তারা
ছুটে এসেছেন তাদের নিজেদের সমস্ত কাজকে একপাশে সরিয়ে রেখে। এই সম্মানটা তাদের প্রাপ্য। ফলে এই যে এতক্ষণ বসে এতজনের কথা শুনলাম, এটা আমার কাছে একটা অন্যরকম বিশেষত্ব বলে মনে হয়েছে। ঢাকা শহরে এই গুরুত্ব মানুষকে দেয় না। এখানে যে প্রত্যেকটা অংশগ্রহণকারী একজন বিশেষ ব্যক্তি, এইটা একটা প্রকৃত অর্থেই নজরে পড়বার মতো ব্যাপার। প্রত্যেকটা অংশগ্রহণকারী একজন বিশেষ অতিথির মর্যাদা প্রাপ্য। তিনি কথা বলেছেন এবং প্রত্যেকেই অসাধারণভাবে খুব গুছিয়ে খুব কম সময়ের মধ্যে কথা বলেছেন। এটা একটা অসাধারণ ব্যাপার। ফলে এই যে ভিন্নতাটা, এই ভিন্নতাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর একটা ভিন্নতার কথা আপনাদেরকে বলি যে আপনাদের এই জায়গাটা, আপনারা বলছেন যে বাংলা সাহিত্যকে পৃথিবীর দরবারে যেসব সাহিত্যগুলো পরিচিত করিয়ে দিয়েছে, তার মধ্যে একটা তো ময়মনসিংহ গীতিকা। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যে বিষয়টা নিয়ে একটু আগেও বললেন রুমি, যে উর্দু সাহিত্যের কথা। উর্দু সাহিত্যের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে, উর্দু সাহিত্য হচ্ছে নগর কেন্দ্রিক। আরবিতে নগরকে বলে মদিনা। আমরা যেটাকে মদিনা বলি সেটা আগের নাম হচ্ছে ইয়াসরিব। পরে নবীজির শানে এটার নাম রাখা হয় মদিনাতুন নবী, নবীর শহর, নবীর নগর। মদিনা মানে হচ্ছে নগর, শহর। সংস্কৃতি চর্চাকে যে ভাষায় ডাকা হয় উর্দুতে, সেটা তামাদ্দুন, মদিনা থেকে আসা। এবং উর্দু ভাষা যেহেতু পুরোপুরি নগর কেন্দ্রিক, লক্ষ্য করে দেখবেন যে লোকসংস্কৃতি যাকে বলা হয় উর্দুর মধ্যে সেটা নেই। কারণ উর্দু ভাষাটাই হচ্ছে নগর কেন্দ্রিক, নগরের মধ্যে দিয়ে গড়ে ওঠা। যে কারণে এখানকে সংস্কৃতিকে বলা হয় তামাদ্দুন, যেটা মদিনা শব্দটা থেকে এসছে, যা মানে নগর। এবং পুরো ভারতবর্ষ জুড়ে যতগুলো জায়গায় উর্দু ভাষার চর্চা হয়েছে তা সব কিছু হচ্ছে নগর কেন্দ্রিক। সে হয় দিল্লি, লখনৌ, হয় হায়দ্রাবাদ, নইলে ভোপাল, কখনো কানপুর, কখনো লাহোর, কখনো করাচি। ফলে উর্দু সংস্কৃতি ভাষা মানেই হচ্ছে নগর কেন্দ্রিক। কেবলমাত্র পূর্ব বাংলায় যে উর্দু ভাষার চর্চা হয়েছে, সেই উর্দু ভাষার চর্চাটা নগর কেন্দ্রিকতার বাইরে বের হয়ে এসে বাংলার যে ভাটি অঞ্চল বলেন, সেই ভাটি অঞ্চলকে কেন্দ্র করে উর্দু ভাষা এবং সংস্কৃতির চর্চা হয়েছে। তার কিছুটা পাবেন যশোরের দিকে, কিছুটা পাবেন খুলনার দিকে, কিছুটা পাবেন সিলেটের দিকে। কেন এটা ঘটলো? কেন নগরের যে কেন্দ্র ঢাকা বা আশেপাশের এই জায়গার বাইরে গিয়ে উর্দু ভাষার সংস্কৃতির যে ইতিহাস, সেটাকে পুরোপুরি অতিক্রম করে গিয়ে কেবলমাত্র পূর্ব বাংলাতেই এটাই ভাটি অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কেন? কারণ মোগলরা এখানে আসার আগে এই যে নাগরিক সংস্কৃতির চর্চা যেটা হতো ঢাকার ওইদিকে, ইসলামাবাদ, ইসলামনগর, ওই জায়গাটা, অথবা আপনাদের আমরা যেটাকে বলি এখন নারায়ণগঞ্জের ওদিকে সোনারগাঁ, এই জায়গাটাকে কেন্দ্র করে মোগলরা এখানে আসার পর তারা ওই জায়গার কেন্দ্র ছেড়ে সরে যেতে বাধ্য হলেন। বাধ্য হয়ে তারা এই জায়গাটা এসে পড়লেন যেখানে মোগলদের পৌঁছতে সমস্যা হতো, কারণ তারা নৌবিদ্যায় অপেক্ষাকৃত দুর্বল ছিলেন। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই অংশটাতে গড়ে উঠেছিল একটা আলাদা শাসন কেন্দ্র, মোগলদের বিরুদ্ধে, মোগলদের সঙ্গে সংঘাতে নেমে, যার অন্যতম চরিত্র হচ্ছেন এখানকার ঈসা খাঁ, 12 ভূঁইয়াদের কথা আমরা বলি। এবং এই জায়গাতেই মোগলদের সঙ্গে এই সংঘাতের কেন্দ্র করেই এই জায়গাগুলোতে একটা উর্দু চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল, যেটার কথা এখানে একটাকে বলছিল খালিদ বাঙালিদের কথা, যে কেন উর্দু সাহিত্য সংস্কৃতির সারা ভারতবর্ষ জুড়ে সব জায়গাতে নগরকে কেন্দ্র করে, কেবলমাত্র এই পূর্ব বাংলায় সেটা গড়ে উঠেছিল কিছু অঞ্চলে অন্যতমভাবে নগর থেকে দূরে প্রান্তে, একেবারে ভাটি অঞ্চলে। কেন? কারণ হচ্ছে মোগলদের সঙ্গে তাদের সংঘাতের ফলে তারা সে নগর ছেড়ে সরে এসে মোগলদের সঙ্গে সংঘাত জিইয়ে রেখে নিজেরা আলাদা একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যেটা কেন্দ্র থেকে দূরে। তারই একটা ফলাফল আমরা পেয়েছি বৌলাই গ্রামের কথা উল্লেখ করে, আপনাদের বংশধরদের কথা একটু আগে যেখানে বলা হচ্ছিল। ফলে বাংলাতে যদি পুরো বাংলায় উর্দু সাহিত্য বা সংস্কৃতি চর্চার কেন্দ্রের কথা বলি, তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদের এই অঞ্চল, এই কিশোরগঞ্জ, এই নেত্রকোনা অঞ্চল, এই ময়মনসিংহ অঞ্চল একটা বিশেষ গুরুত্ব দাবি করে। এবং সেটা এমন একটা গুরুত্ব, যে গুরুত্বটা উর্দু সাহিত্য সংস্কৃতির সারা ভারতবর্ষের আর কোথাও এরকম কোনো নজির নেই। বাকি সমস্ত জায়গাতে কেবলমাত্র যেখানে নগর, কেবলমাত্র যেখানে শহর, সেইখানেই
উর্দু সাহিত্য এবং সংস্কৃতির চর্চা হয়েছে কেবলমাত্র পূর্ব বাংলায়। উর্দু সাহিত্য এবং সংস্কৃতির অন্যতম একটা কেন্দ্র হচ্ছে আপনাদের এই অঞ্চল। ফলে আপনারা কেন এখানে, আপনি যখন আমাকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ডাকেন, এটা আসলে একেবারে আকস্মিক কিছু না। আপনাদের তো আসলে এই জায়গাটা পূর্ব বাংলা উর্দু সাহিত্য সংস্কৃতি চর্চার একটা অন্যতম কেন্দ্র, যে কেন্দ্রের বৈশিষ্ট্য ভারতবর্ষের আর কোনো জায়গায় উর্দু সাহিত্য সংস্কৃতির চর্চার সঙ্গে কোনো মিল নেই। একমাত্র অনন্য বৈশিষ্ট্য আপনাদের এই অঞ্চলে উর্দু সাহিত্য সংস্কৃতি চর্চার জায়গায়। তার যার একটা চূড়ান্ত ফসল আপনারা আখতার পত্রিকার কথা শুনলেন, খালিদ বাঙ্গালের কথা শুনলেন, বৌলাই গ্রামের কথা শুনলেন। আপনাদেরই পরিবারের সঙ্গে সম্পর্কিত তারা, এবং সেটা কোনো মতে আজকে যে আমি এখানে বসে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলছি, এটা আকস্মিক কিছু নয়, এটা যেন হওয়ারই কথা ছিল। আমি যেন আসলে এতদিন অপেক্ষাই করছিলাম আপনাদের ডাকের। ফলে এই দীর্ঘ কথাগুলো বলে আসলে আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা যে আমাকে এখানে ডাকলেন, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার আসার কথাই ছিল, আপনারা ডাকলেন, বহুদিনের অপেক্ষা যেন এই কারণে আজকে একটা সমাপ্তির দিকে ঘটল। আমার যে বিষয় নিয়ে আজকে এখানে ডাকা হয়েছে কথা বলবার জন্য, একটা হচ্ছে মির্জা গালেব, সঙ্গে সাদাত হাসান মান্টো, এবং সমকালীন প্রসঙ্গের কথা বলা হয়েছে।